কেউ আসবে বলে তো মনে হয় না। চল শুরু করে দিই, ঠিক আছে? ওকে দাদা। সাড়ে সাতটা থেকে ক্লাস আছে না? হ্যাঁ, 7:30 থেকে। ছটা পনেরো এই 7টা 15। দেখ, আগের দিন আমি এসডিএলসিটা পড়াচ্ছি। দাদা তুমি নোটস আপলোড করেছিলে? না, আজকে আপলোড করবো। ও, তাই খুঁজে পাচ্ছিলাম না। ভিডিওটা আছে, নোটসটা নেই দেখছি। আজকে আপলোড করবো ক্লাসটা। ওকে ওকে। দেখ, এটাকে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলও বলে, আবার কেউ কেউ সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলও বলে, ঠিক আছে? দুটো সেমই কথা। কিন্তু বাই চান্স যদি এমসিকিউ আসে, তখন এমসিকিউ ওয়াইজ যখন অপশন গুলো দেখবি, যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল থাকে তো এটাই টিক করবি, আর যদি সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আসে তো সেটাও টিক করবি, ঠিক আছে? আর যদি মানে মানে দুটোই যদি অপশনে থাকে? তো যদি অপশনে থাকে, সিস্টেম ডেভেলপমেন্টটাই করবি, ঠিক আছে? ওকে। খুব কনফিউজিং জিনিস কিন্তু, একই দুটো, প্যারালাল কিন্তু তাও। রেকর্ডিংটা অন আছে তো? তা না হলে আমার ক্লাস নেওয়া বৃথা হবে। সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, একটা ছোট আমি ডেফিনেশন লিখে দিচ্ছি। A series of stages, লিখে নিই তারপর বোঝাচ্ছি, or collection of steps also denoted by software process। মানে একটা সিরিজ অফ স্টেপস, কিছু স্টেপস থাকবে, তার কালেকশনকে আমরা বলবো এসডিএলসি। যেমন প্রথম স্টেপটা কি আমি কালকে লিখেছিলাম, ফেসিবিলিটি স্টাডি। সেকেন্ডটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। নম্বরটা কি লিখেছিলাম, ডিজাইন। নম্বরটা কি লিখেছিলাম, ইমপ্লিমেন্টেশন। 5 নম্বর হচ্ছে ইমপ্লিমেন্টেশন, মানেটাই হচ্ছে কিন্তু কোডিং, টেস্টিং, ডিপ্লয়মেন্ট, নম্বরটা হচ্ছে তো মেনটেনেন্স। এবার দেখ, ফেসিবিলিটি স্টাডিটা আমি বলেছি আগের দিন, এটা টু টাইপস এর হয়। একটা হচ্ছে টেকনিক্যাল ফেসিবিলিটি, ওকে, ফিনান্স। ফাইন্যান্সিয়াল ফেসিবিলিটি। দুটো টেকনিক্যাল মানে বুঝতে পারছিস, আমরা টেকনিক্যালি সাউন্ড নাকি, আমাদের এনাফ ইঞ্জিনিয়ার আছে নাকি যারা যারা এই টেকনোলজি সম্বন্ধে জানে, যে কাস্টমার আমাদের কাছে প্রজেক্ট নিয়ে এসেছে, সেই কাস্টমার যে টেকনোলজি চাইছে সেই টেকনোলজির ইঞ্জিনিয়ার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নাকি, সেটা প্রথমে চেক হবে। এবং দেন চেক হবে যে আমাদের কাছে সেই পরিমাণ অর্থ আছে নাকি বা ফাইন্যান্স আছে নাকি, যে আমরা সেই প্রজেক্টটাকে হ্যান্ডেল করতে পারবো। তারপর বলেছে দেখ, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। দেখ, ফেসিবিলিটি স্টাডি আর রিকোয়ারমেন্ট অ্যানালিসিসটা অনেকটা একই দেখতে, কিন্তু সেরকম নয়। এবার রিকোয়ারমেন্ট অ্যানালিসিস বলতে বোঝায়, ধর
ধর চ্যাট জিপিটির আমরা একটা ভার্সন ইউজ করছি ফ্রি, কিন্তু ইন্ডাস্ট্রিতে যখন চ্যাট জিপিটির ভার্সন ইউজ হয় তখন সেটা ফ্রি নয়, পেড ভার্সন ইউজ হয়। ঠিক সেরকমই ডিফারেন্ট সফটওয়্যার থাকে। ধর মাই এসকিউএল এ আমরা কাজ করছি, মাই এসকিউএল একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার, মাই সিকিউএল আমরা কাজ করছি, এটা কিন্তু ফ্রি সফটওয়্যার। কিন্তু আমার হঠাৎ করে কোনো কাস্টমার এসে বললো ওরাকেলে ইউজ করতে হবে, কিন্তু সেটা কিন্তু পেড সফটওয়্যার, মানে আমার প্রজেক্টে ওরাকেল ইউজ করো, সেটা কিন্তু পেড সফটওয়্যার। তো তখন রিকোয়ারমেন্ট অ্যানালিসিস হবে যে হ্যাঁ আমি এই 1 বা 2 দিনের মধ্যে ওরাকেলকে পারচেস করতে পারবো কিনা। এবার দেখ, ইন্ডাস্ট্রি পয়সা দিলেই পারচেস করে নেয়, কিন্তু পারচেসেরও একটা প্রসিডিওর থাকে, সমস্ত কিছু পারচেসের একটা প্রসিডিওর থাকে, একটা স্টেপ থাকে ইন্ডাস্ট্রি লেভেলে। তো সেটা চেক করবে যে আমাদের এনাফ টেকনোলজি বা যে সিস্টেমগুলো, যে জিনিসগুলো আমাদের কাস্টমার চাইছে সেগুলো আমাদের কাছে আছে নাকি। তারপর ডিজাইন, দেখ ডিজাইনের মধ্যে আমি আগের দিন বলেছিলাম মডেলগুলো, কিন্তু মডেলগুলো হচ্ছে সুপার, বললাম তো, তোকে বলেছিলাম সুপার সেট, মানে ওভারভিউ প্রপার। ডিজাইনের মধ্যে তোকে আগের দিন বলেছিলাম ডিএফডিও পড়তে পারে, মানে ডেটা ফ্লো ডায়াগ্রাম কিভাবে হয়, বা ইআর একটা নতুন কথা আছে, ইআর বা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, ইআর ডায়াগ্রাম বলে এটাকে। এগুলো সেকেন্ড ইউনিট আছে, এই দুটো কনসেপ্ট, ইয়ার ডায়াগ্রাম আর ডিএফডিটা। তখন বুঝতে পারবি যে এই ডায়াগ্রাম দিয়ে ডিজাইন গুলোকে করা হয়, মানে ইন্টারনাল ডিজাইনের কথা বলা হচ্ছে, এক্সটার্নাল না। ইমপ্লিমেন্টেশন মানে বুঝতে পারছিস আমরা কোডিং করব। টেস্টিং মানে বুঝতে পারছিস, ইন্টারনাল ডিজাইন বলতে? ইন্টারনাল ডিজাইন বলতে একটা সফটওয়্যার আছে আমার, তার মধ্যে তো অনেক ডিজাইন থাকবে, ভেতরে তো অনেক, তোকে বলেছি ভেতরে অনেক সেগমেন্ট থাকবে, ছোট ছোট পার্ট থাকে, ছোট ছোট পার্ট থাকে, সেই পার্ট গুলোকে তো আবার ডিজাইন করতে হয়। আমার একটা ওভারভিউ ডিজাইন হয়ে গেল, সেটা হচ্ছে ব্লুপ্রিন্ট, কিন্তু ভেতরে একটা ডিজাইন থাকবে, সেই ডিজাইনটাকে থরলি ইমপ্লিমেন্ট করতে হবে। সেখানে ধর ডেটা কিভাবে ফ্লো করছে বা ডিফারেন্ট রিলেশন কিভাবে তৈরি হচ্ছে, তো সেইগুলো এইগুলো হচ্ছে এই ডিএফডি বা ইয়ার ডায়াগ্রাম। যখন আমরা ভেতরের কাজটা করবো, একদম কোর ইমপ্লিমেন্টেশনটা করবো, ধর মানুষের একটা বডি, হিউম্যান বডি, তো সেখানে বাইরে কি আছে, স্কেলিটন আছে আর মাস আছে বা চামড়া আছে আমাদের ওপরে একদম, কিন্তু ভেতরে কি আছে, ডিফারেন্ট অর্গান আছে। তো অর্গান গুলো তো ডেভেলপ হয় একটা অন্য রকম ভাবে, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। তো দ্যাটস প্রসেস, একটা ভেতরের আলাদা সিস্টেম এগুলো, ডিএফডি আর ডায়াগ্রাম, এরকম ডিফারেন্ট সিস্টেম থাকে। বুঝলাম। হ্যাঁ, তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন বা কোডিং, তারপরে আমাদেরকে কোডিং করতে হবে। তারপর টেস্টিং, আলফা টেস্টিং হতে পারে, বিটা টেস্টিং হতে পারে, অ্যাকসেপ্টেন্স টেস্টিং হতে পারে, হোয়াইট বক্স, ব্ল্যাক বক্স, তারপর হচ্ছে ইউনিট টেস্টিং হতে পারে, ইন্টিগ্রেশন টেস্টিং হতে পারে। টেস্টিং এর একটা পুরো চ্যাপ্টার আছে, একটা সেপারেট মডেল আছে, তো টেস্টিং এ ওগুলো বলা হবে। ডিপ্লয়মেন্ট মানে কথাটা বুঝতে পারছিস, আমরা যখন প্রজেক্টটা বানিয়ে নেবো, আমরা তো কাস্টমারকে দেবো এবার প্রজেক্টটা, এবার কাস্টমারকে যখন দেওয়ার পদ্ধতিটাকে বলা হয় ডেপ্লয়মেন্ট। এখানে ডিফারেন্ট কন্টেনারাইজেশন ইউজ হয়, সেটাকে ডকার বলা হয় বা কিউবারনেটস বলা হয়, শুনেছিস কি হয়তো। বললে এটা? কি বললে, মানে ডিফারেন্ট কি? বলছি, দেখ আমাদের ডেপ্লয়মেন্ট হচ্ছে আমাদের যখন সফটওয়্যারটা তৈরি হবে তখন সেটাকে তো কাস্টমারের কাছে দিতে হবে বা কাস্টমারের সিস্টেমে হ্যাঁ। ইমপ্লিমেন্ট করতে হবে। আমি আমার সিস্টেমে বানিয়েছি, আমি কাস্টমারকে দেবো, কাস্টমারের সিস্টেমে সমস্ত কিছু ঢুকিয়ে দেবো। তো দিস প্রসেস ইজ কল্ড হ্যাঁ। ডেপ্লয়মেন্ট। সেটা আমরা ও। ডকার দিয়ে করতে পারি, কিউবারনেট দিয়ে করতে পারি, শুনে রাখ এগুলো, মানে এগুলো একটা একটা টেকনোলজি। ডকার হচ্ছে কন্টেনারাইজেশনের জন্য ইউজ হয়, কিউবারনেটস ইউজ হয়, সিআইসিডি ইউজ হয়, পাইপলাইন বলে এগুলোকে, এগুলো আলাদা ক্লাউড কম্পিউটিং এর কনসেপ্ট এগুলো, ঠিক আছে। বা আমরা এডাব্লিউএস এও করতে পারি, এডাব্লিউএস এও ডেভেলপমেন্ট করতে পারি, আমরা অ্যাজিওরেও করতে পারি, গুগল মানে মাইক্রোসফট অ্যাজিওর আছে সেখানেও করতে পারি, ডিফারেন্ট সফটওয়্যার আছে ডেভেলপমেন্টের। তারপর হচ্ছে মেনটেনেন্স, আমরা কিভাবে মেনটেনেন্স দেবো বা কত বছর দেবো সার্ভিস, এটা হচ্ছে নর্মাল জিনিস, এটা কোনো টেকনিক্যাল জিনিস নয়, ঠিক আছে, বুঝতে পারলি। এবার তোকে বলেছিলাম আগের দিন যে মডেল গুলো পড়াবো, আজকে মডেল গুলো কতটা কমপ্লিট হবে জানি না, চেষ্টা করছি সবকটাই কমপ্লিট করে দেয়। ফার্স্ট মডেল, ক্লাসিক্যাল ওয়াটারফল। ওই এসডিএলসি এর অ্যাডভান্টেজ যেটা ডিসঅ্যাডভান্টেজ সব নোটসে আছে, হ্যাঁ, বেনিফিট, কেন আমরা ইউজ করি, এগুলো নর্মাল নর্মাল একদম বেসিক ইংলিশে লেখা আছে, এগুলো আমি লিখে টাইম নষ্ট করছি না, পড়লে বুঝতে পারবি, আর না পড়লে আমাকে টেক্সট করবি, ঠিক আছে। ক্লাসিক্যাল না ওয়াটার, পড়লে, না বুঝলে? না বুঝলে আমাকে টেক্সট করবি। তাই ক্লাসিক্যাল বলো। ওয়াটারফল মডেলের স্টেপ গুলো দেখ এবার। প্রথম হচ্ছে ফেসিবিলিটি স্টাডি,
হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, একই স্টেপ। তারপর হচ্ছে ডিজাইন, তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন বা কোডিং যেটা বল। বা কোডিং, তারপর হচ্ছে আমার টেস্টিং। ডিপ্লয়মেন্ট ডিপ্লয়মেন্ট। বা মেনটেনেন্স। এবার এর ফ্লোটা দেখ কিরকম হয়। ফেসিবিলিটি স্টাডি, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, ডিজাইন টু ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, ডিপ্লয়মেন্ট, মেনটেনেন্স। ঠিক আছে, দেখ একটা ঝর্ণার মতো পড়ছে জিনিসটা। এখান টু এইখান, এখান টু এইখান, এখান টু এইখান, দিস টু দিস, দিস টু দিস, দিস টু দিস। ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার। ফেসিবিলিটি স্টাডি, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, ডিপ্লয়মেন্ট এন্ড মেইনটেনেন্স। প্রত্যেকটা পয়েন্ট আমি এক্সপ্লেন করেছি তোর এতে, আগের হ্যাঁ, এসডিএলসি তে। ঠিক সেম স্টেপ যখন হ্যাঁ। আমি এই অ্যারোগুলো দিয়ে দেখাবো, তখন তাকেই বলা হয় ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল অর ওয়াটারফল মডেল। আরেকবার বলো, এই লাইনটা আরেকবার রিপিট করো, কি বললো? বলছি, প্রত্যেকটা স্টেপ যখন আমরা এই অ্যারো দিয়ে দেখাবো, একটার নিচে একটা, একটার নিচে একটা, এই অ্যারোটা কিন্তু মেন ক্লাসিক্যাল ওয়াটারফলে। আমরা এটাকে ক্লাসিক্যাল ওয়াটারফলও বলতে পারি বা ওয়াটারফল মডেলও বলতে পারি, যে কোনো একটা কোয়েশ্চেন আসতে পারে, অর ক্লাসিক্যাল ওয়াটারফল অর ওয়াটারফল। ঠিক আছে, ওকে। হ্যাঁ। এবার এর আমি কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলবো। এটা এর কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি বলতে থাকবো, সেগুলো নোট করতে থাকবে, কারণ নোটসে আলাদা থাকবে। আমি এখন যেগুলো লিখছি সেগুলো আমার মাথা থেকে লিখবো, নোটসে তুই নোটসের ভাষা পাবি। ওকে, এই এই পিডিএফটা দেবে তো, মানে যেটা লিখছো? হ্যাঁ হ্যাঁ, আমি আজকে আজকে পুরোটা কমপ্লিট করে ভেবেছি, ওই জন্যই তো তোকে বললাম যে আজকে ক্লাসটা করে নে, তাহলে আমার দিতে সুবিধা হবে জিনিসটা। ও, অ্যাডভান্টেজ দেখ, ঠিক এটা আছে। একটা একদম বেসিক মডেল। ঠিক আছে, এটাকে আমার বোঝাতে হবে না। 2 নম্বর হচ্ছে সিম্পল অ্যান্ড ইজি, ইজি টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টটাকে আমাকে এক্সপ্লেন করতে হবে না, এগুলো এক্সপ্লেন করার দরকার নেই। স্মল সাইজ, এইটা একটা ভাইটাল পয়েন্ট। স্মল সাইজ অফ প্রজেক্ট ইউজ ওয়াটারফল মডেল, এটা একটু মাথায় রাখবি খালি। যখন আমরা ছোট কোনো প্রজেক্ট বানাবো, কোনো সিস্টেমের জন্য বা কোনো ইউজারের জন্য বা কোনো কাস্টমারের জন্য, তখন আমরা এইটা ইউজ করব। ঠিক আছে, মানে ওয়াটারফল মডেলটা ইউজ ওকে। করবো। বড়োর জন্য আছে, বড়োর জন্য আছে, তাড়াতাড়ি করার জন্য আছে। তারপরের পয়েন্ট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এরকমই পুরো থিওরি কিন্তু সিলেবাসটা। ডিসঅ্যাডভান্টেজটা দেখ, নো ব্যাক ট্র্যাকিং, এই পয়েন্টটা বোঝাচ্ছি। বিএতে তো প্রচুর ব্যাক ট্র্যাকিং পড়েছিস। আর ব্যাক ট্র্যাকিং প্রবলেম। কিন্তু কোশ্চেন আসেনি একটাও দাদা। এটা গ্রাফ কালারিং থেকে কোয়েশ্চেন এসেছিল না? ওটা তো BS অ্যালগোরিদম লিখতে দিয়েছিল, খালি অ্যালগোরিদম লিখতে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, দেখ এখানে বলছে নো ব্যাক ট্র্যাকিং, মানে আমরা পিছনে যেতে পারবো না। দেখ, একটা প্রচুর বড় কিন্তু এটা ড্রব্যাক এই এই মডেলটা। এই জন্যই বলেছে স্মল সাইজ প্রজেক্টের জন্য আমরা ইউজ করি। আমরা যখন একটা সফটওয়্যার বানাবো, তখন আমাদের ধর আগের ফেজে কিছু একটা প্রবলেম হয়ে গেল, তখন আমি আর কিন্তু পিছনে গিয়ে সেটা ঠিক করতে পারবো না। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা ক্লাসিক্যাল ওয়াটারফল মডেলে। একবার যে ফেজটা হয়ে যাবে,
সেই ফেজে আমরা আর ঢুকতে পারবো না, মানে আমরা আর এই পিছন দিকে হাঁটতে পারবো না, এই পিছন দিকে আর যেতে পারবো না। মানে ফিজিবিলিটি স্টাডি যদি একবার হয়ে যায় ওটা আর ঢুকতে পারবো না, না, তাই তো? ধর আমি একবার ডেপ্লয়মেন্ট করে দিচ্ছি, আমি আর টেস্টিং আসতে পারবো না, বা আমি একবার টেস্টিং করে নিয়েছি, আমি আর কোডিং এ আসতে পারবো না। ধর আমি ইমপ্লিমেন্টেশন করে নিয়েছি, আমি আর ডিজাইনে আসতে পারবো না, এটা হবে না। ঠিক আছে, এই পয়েন্টটা ক্লিয়ার? বাদ বাকি বুঝছি। পয়েন্ট নো হুম। এক্সপেরিমেন্ট, এখানে কোনো এক্সপেরিমেন্ট হয় না। আর হাই রিস্ক, রিস্ক হাই থাকে, দেখতে পাচ্ছিস আমি ব্যাক ট্র্যাকিং করতে পারছি না, তো রিস্ক তো হাই হবেই। যদি বাই চান্স বাই এনি চান্স কোনো প্রবলেম হয়ে যায়, তখন তো বিপদ হয়ে যাবে প্রজেক্টে। হুম। এই সমস্যাটা থেকে সমাধান করার জন্য আমাদের মাঠে এলো হচ্ছে ইটারেটিভ ওয়াটারফল মডেল। ঠিক আছে? এই ব্যাক ট্র্যাকিং এর প্রবলেমটার জন্য। হুম, আঁকলেই বুঝতে পারবে। আচ্ছা, আমাকে এই ডায়াগ্রাম গুলো করে দিয়ে আসতে হবে, ফ্লো চার্টটা। অবশ্যই, অবশ্যই। দেখ, এই যে ফেসিবিলিটি স্টাডি, এই নিয়ে লিখবি তুই 2 লাইন, 2 থেকে 3 লাইন। রিকোয়ারমেন্ট অ্যানালিসিস 2 লাইন, ডিজাইন 2-3 লাইন, টেস্টিং অনেকটা লিখতে পারবি, ডেপ্লয়মেন্ট একটু লিখতে পারবি, কারণ আমি এক্সাম্পল গুলো আমি তোদের নোটসে দেবো, ডেপ্লয়মেন্ট লিখতে পারবি। যে জায়গাগুলো দেখবি লেখা আছে সেগুলো একটুখানি টেনে দিবি, যে জায়গাগুলো দেখবি হ্যাঁ ফেসিবিলিটি স্টাডিতে আমি কি লিখবো, টেকনিক্যাল আর নন টেকনিক্যাল, মানে ফাইন্যান্সিয়াল, দুটোকে পয়েন্ট করবি ইউজিং ব্ল্যাক কালি, মানে কালো কালি দিয়ে দুটোকে পয়েন্ট করবি ব্ল্যাক পেন দিয়ে। ওপরে হেডিং দিবি তুই এখানে ফেসিবিলিটি স্টাডি, নিচে সাব হেডিং দিবি এরকম রোমানে, একটা হচ্ছে এ মানে টেকনিক্যাল, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল বা ফিনান্সিয়াল। দুটো ডেসক্রাইব করবি 2 লাইন 2 লাইন 2 লাইন 2 লাইন, এটা থাকবে 2 লাইনের ডেসক্রিপশন। এইটা হবে তোর ফেসিবিলিটি স্টাডি প্রপার লেখা। ক্লিয়ার? হ্যাঁ। লিখতে হয় এইভাবে, যাতে স্যার দেখে ভাবে হ্যাঁ এ লিখেছে। ফেসিবিলিটি স্টাডি, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, তারপর এটা কি বল, ডিজাইন, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং। ডিপ্লয়মেন্ট আর মেনটেন্যান্স। দেখবি তুই অন্যান্য বই ইউজ করবি বা কিছু ইউজ করবি, এই পয়েন্টগুলো স্লাইড ডিফারেন্ট হবে। আমি তোকে বেসটা দিয়েছি, মানে সব থেকে যেটা ব্রড ওভারভিউ পাবি সেটা দিয়েছি। ঠিক আছে? ওকে। এটা সেম ওয়াটারফল, তো তো ওয়াটারফলের মতনই তো যাবে, কিন্তু এখানে একটা মেন ফান্ডা আছে, সেটা হচ্ছে ব্যাক ট্র্যাক করতে পারবে। অ্যানালিসিস আর রিকোয়ারমেন্ট দুটো একসঙ্গে আর ওগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস একটা, হুম। বুঝতে পারলি ব্যাকট্র্যাকটা কিভাবে হ্যাঁ। করছে? আর তো বোঝানোর দরকার নেই, মেইনটেনেন্স থেকে ডেপ্লয়মেন্ট টেস্টিং, পিছনে আমার আবার হাঁটতে পারবে, আমার একবার প্রজেক্ট হয়ে গেল আমি আবার পিছনে যেতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা একটা অ্যাডভান্টেজ। এটার একটা অ্যাডভান্টেজ। একই অ্যাডভান্টেজ থাকবে, বেসিক মডেল, সিম্পল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড, স্মল সাইজ অফ প্রজেক্ট অ্যান্ড ইউজ, অ্যান্ড আমরা ব্যাক ট্র্যাকিং করতে পারি। ঠিক আছে? হ্যাঁ। এর ডিসঅ্যাডভান্টেজটা আমি লিখে দিই, অ্যাডভান্টেজটাও লিখে দেবো। এই দিই, পড়তে সুবিধা হবে। এটাও বেসিক মডেল, নম্বর সিম্পল, আন্ডারস্ট্যান্ড, small size of project।
iterative waterfall model, backtracking. এই লাইনটা আরেকবার একটু বলবে, স্মল সাইজ অফ প্রজেক্ট ইউজ ইটারেটিভ মডেল, ওখানটাও এরকমই লিখেছিল, স্মল হুম, সাইজ অফ প্রজেক্ট ইউজিং ওয়াটারফল। মানে যে প্রজেক্টটার সাইজটা ছোট সেই সব প্রজেক্টে আমি ইটারেটিভ ওয়াটারফল মডেল বা ওয়াটারফল মডেলকে ইমপ্লিমেন্ট করি। মানে প্রজেক্টের তো সাইজ হয়, একটা লার্জ প্রজেক্ট হতে হ্যাঁ পারে, হ্যাঁ স্মল প্রজেক্ট হতে পারে, তখন আমরা যখন স্মল প্রজেক্ট হবে, স্মল সাইজ অফ প্রজেক্ট, যখন স্মল সাইজের প্রজেক্ট হবে, ইউজ ইটারেটিভ ওয়াটারফল মডেল, আমরা ইউজ করবো ইটারেটিভ ওয়াটারফল মডেল। ঠিক আছে। বেশ। ওভারল্যাপিং ইজ নট সাপোর্টেড। ভাই, দেখ, ওভারল্যাপিং ইজ নট সাপোর্টেড মানে কথাটা বোঝাতে চেয়েছে ওভারল্যাপিং হচ্ছে না। দেখ, মানে ফেসিবিলিটি স্টাডির সাথে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস ওভারল্যাপ হচ্ছে না, কিন্তু এর পরের মডেলগুলো যখন দেখবি বা স্পাইরাল মডেল দেখবি তখন ওভারল্যাপ করবে। ওভারল্যাপ মানে একটার সাথে আরেকটা চলে আসবে, একটার সাথে আরেকটা মার্জ হয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে দুটো স্টেপ মার্জ হয়ে যাচ্ছে। যেমন এখানে টেস্টিং আর ইমপ্লিমেন্টেশন আছে, দুটো একসাথে মার্জ হয়ে গেল, কিন্তু এই ওয়াটারফল মডেল বা ক্লাসিক্যাল ওয়াটারফল মডেলে সেই সেই প্রবলেমটা হয় না। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ তারপরের পয়েন্টটা কি বলা হয়েছে, দেখ রিস্ক ইজ হাই, আমি আবার বললাম এটা ছোট প্রজেক্টের জন্য ইউজ হয়। এগুলো যখন পরের আরো মডেলগুলো পড়বি, র্যাড পড়বি বা যখন তোরা প্রোটোটাইপ পড়বি, তখন বুঝতে পারবি আসল রিস্কটা কি। সেই জন্য এখানে বলা হয়েছে রিস্ক ইজ হাই। যখন ওই মডেল দুটো পড়ে নিবি তখন বুঝতে পারবি অ্যাকচুয়ালি রিস্ক ইজ হাই কেন আমি এখানে লিখেছি। ঠিক আছে, এখন আমি বলছি না, একটুখানি ওয়েট কর, ওটা বুঝতে পারবি। তারপর হচ্ছে লিমিটেড কাস্টমার সাপোর্ট, এটা তো নর্মাল পয়েন্ট, বুঝতে পারছিস কাস্টমার সাপোর্ট লিমিটেড, কারণ যখন রিস্ক হাই হবে তখন কাস্টমার কেনই বা এই মডেলটা ইউজ করতে চাইবে, বা কোনো কোম্পানি কেনই বা এই মডেলটা ইউজ করতে চাইবে। লিমিটেড কাস্টমার সাপোর্ট, খুব অল্প পরিমাণ প্রজেক্টের জন্য এইসব মডেল ইউজ করা হয়। হ্যাঁ। তারপরে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট মডেল আছে, প্রোটোটাইপ মডেল। এই মডেলের এখান থেকে কেমন কোশ্চেন আছে? ডাইরেক্ট আসবে, এক্সপ্লেন দ্য প্রোটোটাইপ মডেল, 7 নম্বরের কোয়েশ্চেন, 8 নম্বরের কোয়েশ্চেন আসবে, বা ইভেন ওই গ্রুপ দিয়ে যে 5 নাম্বার থাকে, এক্সপ্লেন বা হ্যাঁ হ্যাঁ ডিসকাস দা ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল, ব্যাস এইটুখানি বলে ছেড়ে দেবে, এবার বাদ বাকি তোকে করতে হবে। কে কে নিয়ে তারপর এক্সপ্লেন করছি, ঠিক আছে।
আমি যেটা এখানে আঁকছি সেটাই পরীক্ষায় লিখি, হ্যাঁ, ঠিক আছে? আমার নোটস একটু আলাদা থাকতে পারে, ওকে। কারণ নোটস গুলো আমি তো আর বানাই না। বানানো যায়, অনেক টাইম লেগে যাবে নোটস গুলো বানালে, সেই জন্য আমি এখানে লিখে দিচ্ছি তোদের। ওটা লিখলেও ক্ষতি নেই, কিন্তু এটা বেটার। দেখ, আমার ফার্স্ট কি আছে, প্রোটোটাইপ মডেল। এই প্রোটোটাইপ কথাটার মানে জানিস? বল আগে। মানে কোনো রুলস এন্ড রেগুলেশন? না, প্রোটোটাইপ মানে হচ্ছে যখন দেখবি কোনো প্রচুর বড় কোনো বিল্ডিং তৈরি হয়, সিভিল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে বলছি, যখন বিল্ডিং তৈরি হয় তারা একটা স্মল ভার্সন তৈরি করে আগে। দেখেছিস কি এটা? একটা ছোট ভার্সন। মানে একটা উম, ছোট ভার্সন বলতে? ছোট ভার্সন বলতে ধর একটা বিরাট বড় বিল্ডিং তৈরি হবে, ধর 12 কাঠা জমি বা 15 কাঠা জমি ওই বা রাফ 20 কাঠা। স্কেচ, হ্যাঁ, রাফ সেরকম স্কেচ টাইপের? হতে পারে, ওরকম একটা কিছু। মানে আমার একটা ফুল প্রজেক্ট আছে, আমি ফুল প্রজেক্টটা না বানিয়ে একটা সিমিলার টাইপ অফ ছোট প্রজেক্ট বানালাম, যেখানে জাস্ট ইন্টারনাল কাজগুলো কিন্তু হচ্ছে না, মানে পেমেন্ট তুই করতে দেখতে পাচ্ছিস কিন্তু করতে পারছিস না, তুই লগ ইনে ক্লিক করছিস কিন্তু লগ ইন হচ্ছে না। জাস্ট প্রোটোটাইপ মানে জাস্ট একটা খেলনা টাইপের জিনিস। ধর একটা ছোট ছোট একটা বড় ট্রাক আছে, তার একটা ছোট ট্রাক আছে যেটা খেলনা গাড়ি, সেই খেলনাটাকে বলা হয় প্রোটোটাইপ, ঠিক আছে? বা টয়টাকে বলা হয় প্রোটোটাইপ। প্রোটোটাইপ কথার অর্থ হচ্ছে টয় ভার্সন, যেটা আমরা ইউজ করতে পারবো না কিন্তু দেখে বুঝতে পারবো। তো দেখ, এইখানে দুটো স্টেপ কিভাবে একসাথে মার্জ হলো, দেখ রিকোয়ারমেন্ট অ্যানালিসিস একটা স্টেপে চলে এলো, বা রিকোয়ারমেন্ট গ্যাদারিংও বলা হয়, ঠিক আছে? মানে ফেসিবিলিটি স্টাডি আর রিকোয়ারমেন্ট অ্যানালিসিস একটা সিঙ্গেল ফেজের মধ্যে হচ্ছে এখানে, এটা অমিট আছে। ও, কিন্তু এটা দাদা ফিজিবিলিটিটা, হ্যাঁ বল। ফিজিবিলিটিটা লেখা দেখাচ্ছে না এখন, খালি রিকোয়ারমেন্ট অ্যানালিসিসটাই দেখাচ্ছে লেখা। কোনটা এখানে তো হ্যাঁ, হ্যাঁ। আমি লিখিনি তো, একসাথে আছে দুটো। তোকে ইন্টারনালি ভাবতে হবে এটা। মানে প্রোটোটাইপ মডেলের ক্ষেত্রে দেখ, তুই ওপর দিকে অ্যারো দিয়ে লিখতেও পারিস, তোর কোনো প্রবলেম নেই, কেউ কাটবে না তোকে, কেউ এসে নাম্বার কেটে দিয়ে যাবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন বড় মডেল গুলো হয়, তোকে বললাম না কিছু স্টেপ একসাথে মার্জ হয়ে যায়। মানে ওটা দেখ, নিজে বুঝে নিতে ওটা হবে, তাই নিজে তো? বুঝে নিতে হবে, তোকে নিজে আন্ডারস্ট্যান্ড করে নিতে হবে, ওইটুখানি আন্ডারস্ট্যান্ডিং। এবার তুই দিতেও পারিস, এটা তোর তোর পার্সোনাল প্রেফারেন্স সেটা, ঠিক আছে? বুঝলাম। রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করলাম, তারপর একটা কুইক ডিজাইন বানিয়ে নিল, মানে একটা ছোট্ট ব্লুপ্রিন্ট, যেটা বললাম একটা ছোট্ট ভার্সন, একটা কুইক গ্রুপ ডিজাইন করে নিল। তারপর হচ্ছে বিল্ড প্রোটোটাইপ, সেই মানে এটা দেখে একটা টয় ভার্সন বানিয়ে নিল, একটা টয় ভার্সন বানিয়ে নিল, ঠিক আছে? এরপর কাস্টমার যে অরিজিনাল কিনছে সে চলে এলো ইভ্যালিউট করতে। কাস্টমার ইভ্যালুয়েশন মানে সে চেক করবে হ্যাঁ তার পছন্দ হয়েছে নাকি এই টয়টা। টয়টাই তো ফার্দার বিগ ভার্সন হবে পরে, মানে যেটা অ্যাকচুয়াল হুম। প্রজেক্ট, ঠিক আছে? তো কাস্টমার এসে পছন্দ করলো, যদি কাস্টমারের পছন্দ না হয়, রিভিউ এন্ড আপডেশন। রিভিউ এন্ড আপডেশন মানে বুঝতে পারছিস, নতুন করে রিভিউ হবে এন্ড আপডেট হবে। মানে রিভিউ হবে কোথায় কি প্রবলেম আছে, হুম। আপডেট হবে। যদি পছন্দ হয়ে যায়, এইখান থেকে ডাইরেক্ট চলে এলো ডিজাইন। দেখ, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস এর পর আমার ডিজাইনই হয়, দেখ ডিজাইন, কোডিং, টেস্টিং, মেনটেনেন্স। এখানে এরপর ডেপ্লয়মেন্টটাও দেওয়া দরকার, কেন দিইনি এখানে ডেপ্লয়মেন্টটা লিখে দিই দাঁড়া। আচ্ছা, এগুলো সব ব্যাক ট্র্যাকিং হচ্ছে, কিন্তু রিকোয়ারমেন্ট অ্যানালিসিস আর কুইক ডিজাইনে আর ইয়ে দরকার হবে নেই, না আর এই ব্যাক? তো, এই তো কি দরকার, আমার তো এখানে রিভিউ এন্ড আপডেশন আছে, যদি এইখানে কোনো প্রবলেম হয় তো এইখানে তো চেক হচ্ছে সেটা। আমার একটা ক্রস চেকিং পয়েন্ট এখানে আছে, আমি এখানে ব্যাক ট্র্যাক করে ও, করবোটা কি, ফালতু আমার কমপ্লেক্সিটি বাড়াবো? দেখ, সিস্টেমে যত তুই ব্যাক ট্র্যাক করবি তার মানে তোর কমপ্লেক্সিটি বাড়বে, সেটা তো বুঝতে পারিস তোরা। হ্যাঁ, তো আমরা এখানে ব্যাক ট্র্যাক করে দরকার কি, এখানে তো আমার রিভিউ হচ্ছে অলরেডি। বুঝেছি। যতটা চাইবো সিম্পল বানাবো না।
তো এইগুলোকে আর এক্সপ্লেন করার দরকার নেই। দেখ, প্রথমে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস হচ্ছে, তার একটা কুইক ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে, একটা তাড়াতাড়ি একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যাচ্ছে, সেটা দেখে একটা খেলনা তৈরি হয়ে যাচ্ছে, টয় ভার্সন তৈরি হয়ে যাচ্ছে, সেটা এসে কাস্টমার দেখছে, যদি স্যাটিসফাই হয় তো এই নিচের ফেজগুলো হচ্ছে, যদি স্যাটিসফাই না হয় রিভিউ এন্ড আপডেশন, কোথায় প্রবলেম আছে, কি প্রবলেম আছে, কোনখানটা ঠিক করতে হবে, ব্যাস, করে আবার কুইক ডিজাইন হচ্ছে। দিস ইজ এ লুপ। যতক্ষণ না কাস্টমারের পছন্দ হচ্ছে ততক্ষণ লুপটা চলতে থাকবে। ক্লিয়ার? হ্যাঁ নোট করছিস এগুলো না পরে নোট করে দাদা, নিবি? না পরে নোট করবো। ঠিক আছে। দেখ, এবার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখে নি। আচ্ছা দাদা, টয়ের জায়গাটা আমি যদি মডেল প্রজেক্ট দিই তাহলে কি না, ভুল হবে? মডেল তো ওইটাই, এটাই তো একটা মডেল আমার। হ্যাঁ। এটা তো পুরোটা একটা মডেল, আর মডেল তো আমার একটা গোটা সফটওয়্যারকে আমরা মডেলই বলি। ছোট ভার্সনকে আমি কি বলবো, টয় ভার্সন বলবো। টয় লেখি, তোকে অন্য কিছু চেঞ্জ করতে হবে না এখানে। ও, ঠিক আছে। হ্যাঁ, টয় টয় মানে খেলনা ভাবছি আমি। খেলনাই একটা, অ্যাকচুয়ালি খেলনাই বানাতে হবে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে হয়তো সেটা খেলনা নয়, কিন্তু অন্যান্য তুমি মেকানিক্যাল বল বা সিভিল বল, যে কোনো জিনিস ওটা খেলনাই হয়ে যাবে। ঠিক আছে, দেখ, ইউজফুল ফর লার্জ প্রজেক্ট, এক্সপ্লেন করার কোনো দরকার নেই। ব্যাক ট্র্যাকিং ইজ পসিবল, ব্যাক ট্র্যাকিং হয় আফটার স দ্য টয় প্রজেক্ট দ্য কাস্টমার ইজ স্যাটিসফাইড টু বিল্ড দ্য প্রজেক্ট, ইফ নট স্যাটিসফাইড দেন দ্য লুপ ইজ কন্টিনিউ। হ্যাঁ, এটা স্মল সাইজ কিছু হবে না এটা? না, এই তো এখানে প্রথম পয়েন্টটাই কি, তাই না? ইউজফুল ফর লার্জ প্রজেক্ট। হ্যাঁ। দেখ, এটা তোকে নিজেকে আইডেন্টিফাই করতে হবে। আমি একটা খেলনা বানাচ্ছি মানে সেখানে আমি কখনোই স্মল প্রজেক্ট বানাবো না। আমি যদি একটা স্মল প্রজেক্ট বানাই সেখানে আমি খেলনা বানিয়ে করবোটা কি? আমার যখন প্রজেক্ট হাই, বাজেট হাই, আমি এত টাকা ইনভেস্ট করেছি, তো আমি প্রথমে দেখবো আমার জিনিসটা কেমন তৈরি হবে। সেটা আমার স্যাটিসফ্যাকশন, সেটা একটা কাস্টমারের স্যাটিসফ্যাকশন। বুঝতে বুঝলাম। পেরেছিস? হ্যাঁ, সেটাই। এবার স্মল প্রজেক্টের জন্য কেন করবো, এটা হচ্ছে লার্জ প্রজেক্টের জন্য। ফার্স্ট পয়েন্ট এটাই, এটাই হচ্ছে এই এর সব থেকে ভাইটাল পয়েন্ট। দেখ ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখ।
ফার্স্ট পয়েন্টটা কি বলেছে দেখ, কস্ট ইজ হাই, বুঝতেই পারছিস যখন একটা এতগুলো ফেজ হ্যাঁ, চলছে তার মধ্যে আবার একটা প্রোটোটাইপ আসছে বা একটা টয় ভার্সন আসছে, তো আমার খরচা বেশি হবে। দেখ, when the product specification is unclear, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধর কাস্টমার আমাকে বুঝিয়ে যাচ্ছে আর আমি প্রজেক্ট ম্যানেজার বুঝতেই পারছি না অ্যাকচুয়াল কি বানাতে হবে, তখন আমি কি বলবো, দাঁড়ান আমি একটা জিনিস বানাই, আপনি দেখুন, এটা দেখে যদি পছন্দ হয় বলুন, না পছন্দ হলে আমি আবার এটাকে রিনিউ করছি বা আপডেট করছি। দিস, যেটা এইখানে হচ্ছে রিভিউ অ্যান্ড আপডেশনে। কুইক ডিজাইন কুইক যেটা। ডিজাইন, যখন প্রজেক্ট স্পেসিফিকেশনটা ক্লিয়ার হচ্ছে না প্রজেক্ট ম্যানেজারের কাছে, সে বলছে আমি একটা প্রোটোটাইপ বানিয়ে দিচ্ছি আপনাকে, আপনি চেক করুন। অত কথা বলে লাভ নেই। এভরি স্টেপ ইজ কাস্টমার ইনভলভ, মানে প্রত্যেকটা স্টেপে প্রায় দেখছিস কাস্টমার ইনভলভমেন্ট আছে, এখানে কাস্টমার ইনভলভমেন্ট, প্রোটোটাইপটাও দেখছে কাস্টমার, কুইক ডিজাইনটাও কাস্টমার হয়তো চেক করছে, রিভিউ এন্ড আপডেশনটাও কাস্টমার চেক করছে। তো টাইম ইজ মোর টেকেন, একটু বেশি টাইম নেবে প্রজেক্টটা বানাতে। টু ইউজ মডেল হাই কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার্স ক্যান বি ওয়ার্ক অনলি, মানে প্রোটোটাইপ বানানো আর সফটওয়্যার বানানো কিন্তু দুটো আলাদা। প্রোটোটাইপটাকে ফাস্ট বানাতে হবে, টয় ভার্সন বানাতে হবে, তার উপর আবার প্রজেক্ট বানাতে হবে, সো হাইলি কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার লাগবে সেখানে। নর্মাল পয়েন্ট বেসিক। এর পরেরটাও গুরুত্বপূর্ণ মডেল, যেটা তোদের সিলেবাসে মেনশন আছে, এতক্ষণ পর একটা আসবে যেটা তোদের সিলেবাসে মেনশন আছে। সিলেবাসে তো বাইরে ওই কোশ্চেন গুলো এসেছিল, বললো যে হুম। ইটারেটিভ। হ্যাঁ, ইটারেটিভ তো আসবে তোদের, তুই দেখে নিস, তোদের ইটারেটিভটা আসবে। বা প্রোটোটাইপটা তো খুবই, দেখ সব কটাই গুরুত্বপূর্ণ, সব কটা মডেল জেনে রাখবি। ওকে, মডেলগুলো জেনে রাখলে নাম্বার পেতে তোরই সুবিধা হবে। সেটাই দেবে। মানে কি ম্যাকআউট তো আবার সিলেবাস ফলো করে না। সেই সব কথা ভুলে যা, ম্যাকআউট সিলেবাস ফলো করে কোশ্চেন। ইন্ডাস্ট্রিতে কোন মডেলটা বেশি ফলো করা হয়? দেখ, ডিপেন্ড করছে কিরকম প্রজেক্ট এসেছে। মানে ধর স্মল প্রজেক্ট এলো তখন ওয়াটারফল ইউজ করতে পারবে। যদি ধর দেখছে খুব বড় প্রজেক্ট এসেছে তখন তোর ইউজ করবে হচ্ছে প্রোটোটাইপ মডেল। যখন দেখছে প্রজেক্টের রিস্ক খুব হাই আছে তখন ইউজ করবে স্পাইরাল মডেল। যখন দেখবে তোর তাড়াতাড়ি ডেভেলপ করতে হবে, মানে তোর একটা প্রজেক্ট ডেভেলপ হতে ধর 6 মাস টাইম লাগে, সেটাকে করতে হবে 3 মাসে, তখন ইউজ করবে র্যাড মডেল। ডিফারেন্স আছে কখন কোনটা ইউজ করবে, মানে অন দ্য বেসিস অফ প্রজেক্ট, কি বেসিসে প্রজেক্ট আসছে তার উপর ডিফাইন এ হবে, আইডেন্টিফাই হবে কোনটা ইউজ করবে। সুতরাং বুঝলাম। কোনো রুলস এন্ড রেগুলেশনস নেই যে এটাই আমরা ইউজ করবো। আচ্ছা দাদা, সাইড ওই অ্যারো গুলো কিসের? কোনের এই আরো হ্যাঁ, হ্যাঁ। ভালো জিনিস বলেছিস, কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা স্পাইরাল, বুঝতে পারছিস? হুম। অ্যাকচুয়ালি নতুন
অন্যরকম ছিল, এটা আবার অন্যরকম। দেখ, আমাদের ফার্স্ট কাজ কি? আইডেন্টিফাই দ্য অবজেক্টিভ, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, ফেসিবিলিটি স্টাডি, মার্জ ইনটু ওয়ান স্টেপ। ক্লিয়ার? আইডেন্টিফাই হ্যাঁ, অবজেক্টিভ কি বলতে চেয়েছে? মেন যে সব মানে থেকে এম ভাইটাল অফ দ্য প্রজেক্ট। এম অফ দ্য প্রজেক্ট, মেন যে সব থেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে রিস্ক অ্যানালিসিস, যেটা অন্যান্য একটাতেও তুই দেখতে পাসনি। পেয়েছিস? প্রোটোটাইপে দেখতে না, পেয়েছিস, ওয়াটারফলে দেখতে পেয়েছিস না? এটা ওয়াটারফলে মানে কোনোটা রিস্ক কোনোটাই মেজারমেন্ট নেই। করে না। রিস্ক মেজারমেন্ট করে না। আর রিস্ক হচ্ছে সব থেকে বড় জিনিস একটা সফটওয়্যার বানানোর ক্ষেত্রে। সেটা প্রোঅ্যাক্টিভ রিস্ক হতে পারে, সেটা ইনঅ্যাক্টিভ রিস্ক হতে পারে। ঠিক আছে? রিস্কের আবার টাইপ আছে, রিস্ক অ্যানালিসিস যখন পড়াবো পরে বুঝতে পারবি। এটা সিঙ্গেল সিঙ্গেল আবার মানে একটা ইন্ডিভিজুয়াল কন্টেন্ট হবে এক একটা। তো রিস্ক অ্যানালিসিস মানে কোনো প্রবলেম এলো, কোনো বাগ এলো, কোনো এরর এলো, কোনো সফটওয়্যার ইস্যু এলো, সমস্ত কিছু একটা রিস্ক। তো রিস্ক অ্যানালিসিস করতে পারবে। দেখ, ডেভেলপমেন্ট নেক্সট ভার্সন অফ প্রোডাক্ট, ধর আমার পাইথন 1, পাইথন 2, পাইথন 3, পাইথন 3.12.1, এগুলো কি? ভার্সন অফ দ্য পাইথন। হুম, ঠিক সেরকমই যে সমস্ত সফটওয়্যার বা যে সমস্ত প্রোডাক্টের ভার্সন চেঞ্জ হয়, তখন আমরা স্পাইরাল মডেল ইউজ করতে পারি। ক্লিয়ার? 4 নম্বরটা দেখ, বুঝলাম। রিভিউ অ্যান্ড প্ল্যান ফর দ্য নেক্সট ফেজ অর ইভলিউশন। মানে যখন আমি আবার পরের ফেজের জন্য আমি আইডেন্টিফাই করছি, আবার রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করছি। ধর 1 বছর হয়ে গেছে আমার প্রজেক্ট, আমি রিভিউ করছি, প্ল্যান ফর দ্য নেক্সট ফেজ, আমি আবার আইডেন্টিফাই করবো 1 বছরের পুরো ডেটাকে নিয়ে কাজ করব, আবার আবার কি রিস্ক এসেছে চেক করব, আবার একটা পাইথন 2 বার করব, আবার সমস্ত কিছু চেক করব, আইডেন্টিফাই করব, রিস্ক অ্যানালিসিস করব, পাইথন 3 বার করব। ঠিক আছে? ক্লিয়ার? বুঝলাম। এবার কখন ইউজ করব? when to use spiral model, এর একটা এক্সট্রা পয়েন্ট হবে। use spiral model। তো এগুলো একটা অ্যাডভান্টেজ হতে পারে যেগুলো। হুম, একটা অ্যাডভান্টেজ হতে পারে। তো অ্যাডভান্টেজ আবার লিখবো তো দেখবি একই রকম লেখা আসবে। এই পয়েন্টগুলো বুঝতে পেরেছিস? when the project is large, when the requirement is unclear and complex, যখন রিকোয়ারমেন্ট আনক্লিয়ার থাকবে, কমপ্লেক্স থাকবে, তখন ইউজ করতে পারি। when the changes may required at any time, ধর হঠাৎ করে আমার চেঞ্জ দরকার, যেরকম বলছিলাম পাইথনের ভার্সন চেঞ্জ হয় বা জাভার ভার্সন চেঞ্জ হয়, আমাকে ভার্সন চেঞ্জ করতে হবে। বা মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড আপডেট যেরকম বলতে পারি যে আমাকে এখন অ্যান্ড্রয়েড আপডেট চেঞ্জ করতে হবে, এখন 16 বিটা এসেছে, অ্যান্ড্রয়েড 16, আর কিছু কিছু ক্ষেত্রে 16 এসেও গেছে কিছু কিছু ফোনে। হুম। আর লার্জ অ্যান্ড হাই বাজেট প্রজেক্ট, এটা তো একটা অ্যাডভান্টেজেরই পয়েন্ট, সব থেকে বড়। তাও অ্যাডভান্টেজ একটা দুটো আলাদা পয়েন্ট করে দিচ্ছি, ওখান থেকে তো মার্চ করতেই পারবি তোরা। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ।
হাই অ্যামাউন্ট অফ রিস্ক অ্যানালিসিস করতে পারে, যেটা একটা আলাদা এক্সট্রা একটা সেগমেন্ট বানিয়ে রেখে শুধুমাত্র রিস্ক অ্যানালিসিস করার জন্য। ঠিক আছে, তারপর কি করতে পারে, ইউজফুল ফর লার্জ প্রজেক্ট, বড় প্রজেক্টের জন্য আমরা ইউজ করতে পারি। ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? তোদের মঙ্গলবার ওএস নেবো, ঠিক আছে? ওএস এর ওকে সিলেবাসটা দাদা। অনেকটা বড়, দেখবি একটু ওএস এর সিলেবাসটা অনেকটা বড়। ওএস রবিবার করে একটা ক্লাস নিতে হবে, জানিস? সফটওয়্যার একটা ক্লাস নিয়ে শেষ করে দিতে পারবো, পুজোর আগে শেষ করবো, ওই জন্যই বলছি। রবিবার এই টাইম? হুম, 1 ঘন্টা 15 মিনিট ওএস এ দিলে প্রবলেম নেই ওদিন। করতে পারলে তুই করতে পারবি তো? আমি তো রোববার ফাঁকা থাকি, মানে হ্যাঁ রোববার তো এই টাইমে ফাঁকা। ছাড়া জয়েন হবে বলে তো আমার কি মনেও হয়নি। খালি দাদা পরের রোববারটা ওখানে থাকবো না, থাকবি বলতে? মানে একটুখানি দীঘায় যাবো। ঠিক আছে, আমি আপলোড করে দেবো, দেখে নিবি, না লাইভ নেবো? লাইভ দাদা, লাইভ। আপলোডে তো ঠিক আছে, ইন্টারাকশনটা হবে না। প্রবলেম নেই, প্রবলেম নেই। তুই যেদিন যেদিন ফ্রি থাকবি আমাকে বলবি, আমি তো রাত্রি 10টা থেকেও নিয়ে নিতে পারবো তাহলে। ঠিক আছে দাদা। হুম, কারণ ওয়েসটা নিতে হবে, জানিস তো, প্রচুর বড় সিলেবাস। ওএসএ ম্যাথামেটিক্স আছে? হুম, ওই বিষয় তো বলছি। দেখ, ম্যাথামেটিক্স মানে ক্যালকুলাস ফ্যালকুলাস নেই তো আর? না না, ওই ম্যাথ নেই, নিউমেরিক্যাল আছে, ক্যালকুলাস ট্যালকুলাস নেই। দেখ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ দুটো পোর্শনে ম্যাথ পাবি, দুটো না তিনটে, যেটা সম্পূর্ণ ভুল জায়গায় দেওয়া আছে। একটা হচ্ছে কোকোমো, কনস্ট্রাকটিভ কস্ট অ্যান্ড এস্টিমেশন মডেল, যেটা তোদের ফার্স্ট ইউনিটে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার কথা এটা থার্ড ইউনিটে। কারণ তোরা যখন এলওসি জানবি না, রিস্ক অ্যানালিসিস জানবি না, তো কোকোমো পড়ে লাভ নেই। তো যখন পড়ানো তখন আমি পড়াবো। 2 নম্বর, পার্ট অ্যান্ড সিপিএম, মানে প্রজেক্ট ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক অ্যান্ড ক্রিটিক্যাল পাথ মেথড, দুটোই তোদের সিলেবাসে দেওয়া নেই, কিন্তু আমি করাতে হবে, আমি করাবো তোদেরকে। আর 3 নম্বর হচ্ছে, এগুলো থার্ড ইউনিটে দাদা? হুম, সাইক্রোমেট্রিক কমপ্লেক্সিটি। যখন যেটা দিতে হবে আমি ঠিক দিয়ে দেবো, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি আছে ইউনিট ওকে। 1, কিন্তু এটা ইউনিট 1-এর কনসেপ্ট নয়। আমি কিছু জিনিস না পড়ালে আমি কখনো পড়াতে পারবো না, ঠিক আছে? তো এটা আমি পরে পড়াবো, এটা তোদের সিলেবাসে দেওয়াই নেই কিন্তু আমি পড়াবো। এটাও তোদের সিলেবাসে হয়তো মেনশন নেই কিন্তু আমি পড়াবো। এই তিনটে হচ্ছে শুধু নিউমেরিক্যাল পার্ট, আর কিছু নিউমেরিক্যাল পার্ট নেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। তাও নিউমেরিক্যাল বলা ভুল, এসব বেসিক জিনিস একদম। ওই ডিজেক্সা ফিজেক্সা করেছিস তো, ওই ওরকম এইটা ডিজেক্সার মতো পার্ট সিপিএমটা। সাইকোমেট্রিক কমপ্লেক্সিটি ওই তোদের লুপ গুনে গুনে কমপ্লেক্সিটি ক্যালকুলেট করার মতো। আর কোকুমো হচ্ছে 3 রকমের কোকুমো হয়, একটা বেসিক কোকুমো, একটা ইন্টারমিডিয়েট কোকুমো, একটা অ্যাডভান্স কোকুমো। তিনটে কোকুমোর ভ্যালু দেওয়া আছে, লাইন অফ কোড দিয়ে গুণ করলে তুই কোকুমোর ভ্যালু পেয়ে যাবি, মানে কতটা কস্ট হচ্ছে প্রজেক্টের তুই বার করতে পারবি। মানে বোঝা? সোজা সোজা আছে দেখুন। একদম সোজা সোজা, এইখানে কিছু তেমন নেই, কিন্তু ওয়েসে অনেক কিছু করতে হবে, অনেক শিডিউলিং অ্যালগোরিদম, প্রায় 10টা শিডিউলিং অ্যালগোরিদম করতে হবে। তারপর তোকে আইওর অঙ্ক করতে হবে, ডিস্ক শিডিউলিং করতে হবে, মানে প্রজেক্ট ওগুলো দাদা শিডিউলিং করতে সোজা হবে। সোজা আছে তো? হ্যাঁ, সোজা আমি বুঝলে আমি পারবো তাই? আমি যে এক্সাম্পলটা করাবো, একটা একটা কোয়েশ্চেন বলে দিচ্ছি, ব্যাংকার্স অ্যালগোরিদম, পরীক্ষা গিয়ে দেখবি ওই কোয়েশ্চেনটাই আসবে, যদি আসে ব্যাংকার্স থেকে, ওর বাইরে কোয়েশ্চেন আসবে না। ওকে দাদা। দেখ, দেখ এতগুলো পড়ালাম, স্পাইরাল পড়ালাম, প্রোটোটাইপ পড়ালাম, ইটারেটিভ ওয়াটারফল আর ওয়াটার। ওয়াটারফল পড়ালাম, তাহলে কি বাকি যাচ্ছে? আগের দিন যেগুলো লিখেছিলাম তার মধ্যে কি বাকি যাচ্ছে দেখে নি একটু, মনে পড়ছে না আমার। র্যাড, র্যাড বাকি। র্যাড যেটা ইম্পর্টেন্ট আগে করাই আমি, র্যাড বাকি।
বল খেয়ে নিতে না পড়াশোনা। র্যাডের ড্রয়িংটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, কনসেপ্টটা মাথায় রাখবি। র্যাডে কি কাজ হয় ওকে। ইম্পর্টেন্ট নয় বলে আঁকবি না এরকম নয়, আঁকবি। হ্যাঁ একে তো। মানে ড্রয়িংটা দেখবি রিলেভেন্ট নয়। এটা হচ্ছে র্যাডের পিকচারটা। বিজনেস মডেলিং মানে আমি আগের দিন পড়েছি কিভাবে বিজনেস কে মডেল করতে হয়। ডেটা মডেলিং মানে হাউ দা ডেটা ফ্লো, দু রকম ভাবে হতে পারে। ডিএফডি দিয়ে দেখানো যেতে পারে, বা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম দিয়ে দেখানো যেতে পারে। প্রসেস মডেলিং মানে ইন্টারনাল প্রসেস কিভাবে কাজ করছে, সিপিইউ যেটা বলে, মানে অ্যাকচুয়ালি সিপিইউ যেটা করে প্রসেস ম্যানেজমেন্ট, ঠিক আছে। অ্যাপ্লিকেশন মডেলিং মানে অ্যাপ্লিকেশনটা যে আমরা বানাচ্ছি সেটা দেখতে কেরম হবে বা সেটা কি হবে। টেস্টিং এন্ড টার্নওভার, টেস্টিং মানে টেস্টিংটা তো থাকবেই, টার্নওভার মানে এই ডেপ্লয়মেন্টের কথাটা বলতে চেয়েছে, ঠিক আছে। এবারে ডিএফডি আর ইয়ারটা কি বল? ডিএফডি মানে হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম, ইয়ারটা মানে হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। দুটোই হচ্ছে ডিবিএমএস এর কনসেপ্ট, ঠিক আছে, কোর কনসেপ্ট, কিন্তু সফটওয়্যারে পড়াবো আমি। অ্যাকচুয়ালি কোর কনসেপ্ট হচ্ছে দুটোই হচ্ছে ডিবিএমএস এর, কিন্তু আমি পড়াবো তোদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আর অ্যাপ্লিকেশনস মডেলিং বলে ওই যে ওই পয়েন্টার আরেকবার একটুখানি বল। অ্যাপ্লিকেশন মডেলিং মানে আমরা যে ফুল ফ্লেজেড অ্যাপটা বানাচ্ছি সেটা কিভাবে বানাবো, কিভাবে কি কি ও প্রসেস থাকবে। দেখ ওই জন্যই বললাম র্যাডটা যারা প্রচুর ভালো ইঞ্জিনিয়ার তারা বানাতে পারবে, কারণ র্যাপিড অ্যাপ্লিকেশন একটা 1 বছরের প্রজেক্টে সে 2 মান্থসে শেষ করছে। মানে তো গার্ডস তো থাকতেই হবে তার, সেই ইঞ্জিনিয়ারের একটা মানে আলাদাই ইয়ে থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে, এফিসিয়েন্সি থাকতে হবে। সেই জন্য এগুলো সব হুম। দেখ হাইড টাইপের মডেল, মানে তুই অ্যাকচুয়ালি ব্রেন থেকে কনভার্ট করতে পারছিস না বিজনেস মডেলিং এ কি হবে, ডেটা মডেলিং এ কি হবে, কিন্তু সব কিন্তু কিন্তু ইন্টারনাল প্রসেস এগুলো, তুই খালি টেস্টিংটা বুঝতে পারছিস। ওই জন্য বললাম এর ইমেজটা মানে হ্যাঁ। ছবিটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু পয়েন্ট গুলো গুরুত্বপূর্ণ যেগুলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে থাকবে, সেগুলো বুঝতে পারবি। দেখ একটা মডেলকে যদি 1 বছরের মডেলকে যদি 2 মাসে বানায় সেখানে তো ইউজার বুঝতেও পারবে না, বা হাফ ইঞ্জিনিয়ারই বুঝতে পারবে না। দেখ ফাস্ট ডেভেলপমেন্ট বুঝতে পারছিস, ইউজার ইনভলভমেন্ট হাই বুঝতে পারছিস, বেটার কোয়ালিটি, ভালো কোয়ালিটি দেবে,
ইজি টু মেক চেঞ্জেস, তুই যে কোনো সময় যে কোনো চেঞ্জ করতে পারবি। রিডিউস ডেভেলপমেন্ট কস্ট, মানে ডেভেলপমেন্ট কস্ট কম হবে। দেখ, ডিসঅ্যাডভান্টেজ কি, নট গুড ফর লার্জ অ্যান্ড কমপ্লেক্স সিস্টেম বা প্রজেক্ট, কমপ্লেক্স সিস্টেম বা প্রজেক্টের ক্ষেত্রে এটা ভালো ঠিকঠাক ভাবে কাজ করবে না। নিড স্কিল ডেভেলপার অ্যান্ড ডিজাইনার, স্কিল ডেভেলপার যেটা বলছিলাম, স্কিল ডেভেলপার থাকতে হবে, ডিজাইনার থাকতে হবে যারা তাড়াতাড়ি কাজ করবে। সিস্টেম সিকিউরিটি ইজ ভেরি লো, মানে সিকিউরিটিটা প্রবলেম থাকবে, সিকিউরিটিতে ইস্যু থাকবে, এটা বুঝতে হবে। এরপর কি পড়াবো, কোন মডেলটা পড়াই বলতো? বিগ ব্যাং এগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সব তাই তো? থেকে ওই র্যাড, ইম্পর্টেন্ট, র্যাড পর্যন্ত সব থেকে ইম্পর্টেন্ট। বিগ ব্যাংটা পড়িয়ে রাখি, পয়েন্ট গুলো মাথায় থাকলে যদি পরীক্ষা আসলে লিখতে পারি, তো আসবে না আশা করছি, একটা পড়িয়েই দিই। দেখ, কোনো মাথামুন্ডু নেই বিগ ব্যাং মডেলের। টাইম, রিসোর্স, এফোর্ট, তিনটে ইউজ ইমপ্লিমেন্ট করছে। একটা কি, একটা একটা অ্যাবস্ট্রাকশন সিস্টেমের উপর, যেটা কোনো নর্মাল ইউজার জানবে না, বা ইভেন সফটওয়্যার ডেভেলপারও জানবে না। এটা আগে থেকে কোনো সফটওয়্যার ডেভেলপার বানিয়ে রেখেছে একটা মডেল, সফটওয়্যার প্রোডাক্টটা বেরিয়ে গেল, সেখান থেকে রিলিজ হয়ে গেল। ঠিক আছে, এতটা মাথায় রাখবি, আর কিছু মাথায় রাখতে হবে না এখানে। এবার মেন কাজগুলো মাথায় রাখবি, কখন ইউজ হয়, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা, সেটা তোর কাজে লাগবে। ওয়েন টু ইউজ, এগুলোই মেন।
রিলিজের পর ওটা কি লিখেছো? ডেট? হ্যাঁ, ডেট, এটা ডেট। দেখ এইটাই মেন পয়েন্টটা, রিলিজ ডেট দ্যাট নট বি কনফার্ম, মানে এইখানে যে ঢুকলো আমার ইনপুট গুলো, টাইম, রিসোর্স, এফোর্ট সমস্ত কিছু দিল, মানে এগুলো মানে বলতে চাইছে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, তারপর ফেসিবিলিটি স্টাডি, ডিজাইন, টেস্টিং, কোডিং সমস্ত কিছু কিন্তু একটা মডেলের মধ্যে দেওয়া হলো, কিন্তু কখন রিলিজ করবে সফটওয়্যারটা, প্রোডাক্টটা হয়ে সেটা কেউ বলতে পারবে না, কতক্ষণ টাইম নেবে সেটা, কারণ সেটা একটা সিস্টেম, অ্যাবস্ট্রাক্ট সিস্টেম, যেটা তোকে বললাম আমি, একটা অ্যাবস্ট্রাক্ট সিস্টেম, কতক্ষণ টাইম নেবে আমরা বলতে পারি? এটিএম মেশিন থেকে কখন টাকা বেরোবে বলতে পারি? না, নাও তো বেরোতে পারে। হ্যাঁ হ্যাঁ, নাও তো বেরোতে পারে, ওটাই হচ্ছে ব্যাপার। এগুলো কি বলতো, থিওরিটিক্যাল মডেল, মানে অ্যাপ্লিকেশন মডেল হয় আর কিছু থিওরিটিক্যাল মডেল হয়, এই বিগ ব্যাং মডেলটা একটা ধরে রাখ থিওরিটিক্যাল মডেল, ঠিক আছে? ওকে। এক অ্যাডভান্টেজে কিছুই নেই, দেয়ার ইজ নো প্ল্যানিং, কোনো প্ল্যানিং করতে হয় না, ইনপুট দিয়ে দাও, সিম্পল মডেল, লেস রিসোর্স ইউজ, ইজি টু ম্যানেজ, কারণ কিছু করতেই হয় না তো ম্যানেজ কি করবে, তো মডেলটাই বানাবে। ফ্লেক্সিবল ফর ডেভেলপারদেরও তেমন কাজ করতে হয় না, কারণ সমস্ত কিছু র তাহলে মেটেরিয়াল। দাদা এটা এটা আরেকটা অ্যাডভান্টেজ হতে পারে, লেস ইঞ্জিনিয়ার রিকোয়ার্ড। হ্যাঁ, একদম, এটা তোর মাথা থেকে বেরিয়ে যেতে লিখতে পারিস, এগুলো ভালো জিনিস, নিজে ডেভেলপ করতে পারলে তো খুব ভালো। এগুলোর কস্টটাও তাহলে কম হবে তো হুম, এই মডেলে। কষ্ট কম হবে, কারণ বেশি ইঞ্জিনিয়ারিং লাগছে না, বেশি ম্যান পাওয়ার লাগছে না, কষ্ট কম হবে। দেখ কি বলতেছি যে দেয়ার ইজ এ হাই রিস্ক এন্ড আনসার্টেনিটি, আনসার্টেনিটি মানে কখন বেরোবে, কি আউটপুট দেবে, এটা কেউ জানে না, তো আনসার্টেনিটি একটা থাকবে। নট ইউজ ইন কমপ্লেক্স আর লার্জ প্রজেক্ট, কোনো কমপ্লেক্স প্রজেক্টের ক্ষেত্রে বা কোনো লার্জ প্রজেক্টের ক্ষেত্রে না ইউজ করাটাই বেটার, ঠিক আছে? হ্যাঁ, আর কিছু বুঝছি। জানার দরকার নেই। এবার একটা তোদের কনসেপ্ট আছে ওই ফেসিবিলিটিটা, ফেসিবিলিটির আরো কিছু টাইপ আছে, সেগুলো আমি বলে দিই, ঠিক আছে? যদি ছেড়ে দেবো আজকে, মানে আমার ইউনিট 1 শেষ হয়ে যাবে, আমি দেখাবো ইউনিট 1। আমি বলেছি ফিনান্সিয়াল হবে না? ইকোনমিক,
ওটা হচ্ছে অপারেশনাল। যা ফিনান্সিয়াল হবে না কেন? ফিনান্স ওই যে ফিজিবিলিটি। তো ইকোনমিকটাই তো, ইকোনমিক্স কি আমাদের ও ফাইন্যান্সকেই তো বোঝাচ্ছে। বুঝেছি। হ্যাঁ হ্যাঁ। এই ফিজিবিলিটি অ্যানালিসিস এর এগুলো টাইপ নাকি? হুম হুম হুম। এই পার্টটা থেকে কেমন কোশ্চেন আসে, মানে কিভাবে জিজ্ঞাসা করবে এটা? টাইপ অফ ফিজিবিলিটি অ্যানালিসিস 5টা লিখে এক্সপ্লেন করে দিবি। দেখ, টেকনিক্যাল মানে জানিস, ইকোনমিক্যাল মানে জানিস, অপারেশনাল মানে হচ্ছে মানে কিভাবে। দেখ একটা এক্সাম্পল দিচ্ছি, এমপ্লয়ি আর রেডি টু ইউজ দ্য নিউ সিস্টেম আফটার শর্ট ট্রেনিং। মানে একটা এমপ্লয়, ধর কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার যখন কোনো জায়গায় যায়, প্রথম 6 মাস তাদের ট্রেনিং পিরিয়ড চলে। দিস ইজ কল হ্যাঁ অপারেশন ফিজিবিলিটি। তাকে একটা সফটওয়্যার শিখিয়ে দেওয়া হলো, সে কিভাবে সেটাকে চালনা করছে বা পারফর্ম করছে, দ্যাট ইজ কল অপারেশনাল ফিজিবিলিটি। লিগাল, দেখ সমস্ত কিছু সফটওয়্যার কিছু ডেটা প্রাইভেসি রুলস বা কিছু রেগুলেশন বা কিছু প্রোটোকল ইউজ করে, ঠিক আছে, সেটা কি বলা হয় হ্যাঁ। লিগাল ফিজিবিলিটি। মানে তুই সব জায়গায় ছড়িয়ে দিতে পারবি না। শিডিউল মানে ধর মানে একটা ক্লায়েন্ট বা একটা ধর ইঞ্জিনিয়ার সে চাইছে 4 মাস এই প্রজেক্টটাকে কমপ্লিট করার জন্য, তো সেটাও তো একটা ফিজিবিলিটি। সে 4 মাস চাইছে টু কমপ্লিট এ প্রজেক্ট। মানে ও নিজে ডিসাইড। হুম, মানে এটা ধর প্রজেক্ট ম্যানেজার চাইছে, প্রজেক্ট ম্যানেজার বলছে প্রজেক্ট হেড কে যে আমাকে 4 মাস দাও এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য, দিস ইজ কল শিডিউল ফিজিবিলিটি। ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার আছে সব? হ্যাঁ। ইউনিট 1 দেখাচ্ছি, দাঁড়া। দেখ ওয়েসে সিলেবাস, দেখ কন্টেন্ট দেখতে পাচ্ছিস ওয়েসে। দেখ এই সমস্ত পোর্শন ম্যাথ, এইটা, এখানটা, তারপর এখানটা, তারপর পুরো এইখানটা, পুরো এইখানটা, এগুলো সব ম্যাথ পোর্শন। ইজি, ওয়েস ইজি, একদম প্রবলেম নেই। যেমন এই এই ইউনিট 1 আমি দুদিনে শেষ করবো, ইউনিট 2 দুদিনে শেষ করবো, 3 দিনে শেষ করবো, মানে 5টা ক্লাসে ইউনিট 1 ইউনিট 2 শেষ হয়ে যাবে। তারপর আমি তোদের সোজা আসবো হচ্ছে 6 নম্বর ইউনিটে নিয়ে, ঠিক আছে। এই 5 আর 6 ইউনিট পড়াবো, 5 আর 6, 1 2 পড়ানোর পর 5 6 পড়াবো, এই 3 4 আমি পরে পড়াবো। এক দুটো সব থেকে ছোট ইউনিট রাখবো, এটা এই দুটো লাস্টে পড়াবো, ঠিক আছে। যেটা আমি ওকে। আমার আমার মতো আমি শিডিউল করেছি, যেটা বেস্ট হবে তোদের বোঝার জন্য। আর তোদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দেখ একদম ছোট, পুরোটা করে দিয়েছি কমপ্লিট। আমি জুম করি এটা, দেখ সিলেবাস দেখি আমি বলে দিচ্ছি। ওভারভিউ অফ এ সিস্টেম অ্যানালিসিস এন্ড ডিজাইন বলেছি, বিজনেস সিস্টেম কি কনসেপ্ট দিয়েছি, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এসডিএলসি বলেছি, ওয়াটারফল মডেল বলেছি, স্পাইরাল মডেল বলেছি। দেখ আর কিচ্ছু নেই তো সিলেবাসে। ফিজিবিলিটি অ্যানালিসিস, টেকনিক্যাল ফিজিবিলিটি ওগুলো বলে দিয়েছো। টেকনিক্যাল ফিজিবিলিটি, কস্ট বেনিফিট অ্যানালিসিস। দেখ এইখানেই আমরা যে জিনিসটাকে ইকোনমিক ফিজিবিলিটি বলি, সেটাকে কিন্তু কস্ট বেনিফিট অ্যানালিসিস বলে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবি, আমি এটা লিখে দিই এই নোটসে ভালো করে। এই এই ইকোনমিক ফিজিবিলিটিটাই কস্ট বেনিফিট। কস্ট বেনিফিট অ্যানালিসিস। মানে কস্ট বেনিফিট মানে ফার্স্ট। তো, কস্ট বেনিফিট মানেটা বুঝতে পারছিস তো কি, কতটা হ্যাঁ হ্যাঁ। কস্ট কতটা বেনিফিট, আর কিছু নয়, সিম্পল কনসেপ্ট। কিন্তু কোয়েশ্চেনটা আসবেই কস্ট বেনিফিট দিয়েই তো, ওই ইকোনমিক ওকে ফিজিবিলিটি দাদা। দিয়ে আসার চান্সটা কম আছে, ওই জন্যই আমার মাথায় এসে গেল। এই দেখ তোকে বললাম কোকোমো আছে,
কোকোমো আমি এখন পড়াবো না, ওটা তো ইউনিট 3 তে বল। ইউনিট 3 সাথে আমি মার্চ করবো কোকোমোকে। এর পরের দিন আমি শুরু করব সিস্টেম ডিজাইন। দেখ কনটেক্সট ডায়াগ্রাম ডিএফডি পড়াবো বললাম ইউনিট 2 তে। প্রবলেম পার্টিশনেশন পড়াবো, টপ ডাউন এন্ড বটম আপ অ্যাপ্রোচ ডিজাইন পড়াবো, ডিসিশন ট্রি, ডিসিশন টেবিল, স্ট্রাকচার্ড ইংলিশ, ফাংশনাল ভার্সেস অবজেক্ট ওরিয়েন্টেড। মে বি সিঙ্গেল ওয়ান ক্লাসে ইউনিট 2 শেষ হবে। দেখ সিঙ্গেল ওয়ান ক্লাসে করলে ডিএফডি দুটো এক্সাম্পল দিতে পারবো। যদি বলিস না দাদা দুটো ক্লাস নাও আর ডিএফডি আমাকে 4-5টা এক্সাম্পল দাও, তাহলে আমি দুটো ক্লাস করবো। তোরা তুই যেটা বলবি, তুই ক্লাসে আছিস, তোর থেকে আমি শুনি ডিএফডির আমি 4টে এক্সাম্পল দেবো, দুটো ক্লাস নেবো, নাকি একটা এক্সাম্পল দুটো এক্সাম্পল দিয়ে সিঙ্গেল ক্লাসে শেষ করে দেবো। তো যেটা ভালো হবে দাদা। অবশ্যই তাহলে দুটো ক্লাস নেবো আমি তোদের। আমি 4টে এক্সাম্পল দিলে পুরো জিনিসটা ক্লিয়ার হবে তোদের। তো এখানে 10টা লেকচার লেখা আছে ইউনিট 1। না 10টা লেকচার নয়, আওয়ার্স পাস ইউনিট, 10 ঘন্টা বলেছে। না ওই যে 10L মানে 10টা লেকচার। কোথায় লেখা আছে? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা 10 এর লেখা আছে, 10টা লেকচার বলেছে। একটা লেকচারে ওয়াটারফল মডেল ওরা করবে, মানে বানাবে বসে বসে একটা করবে, সফটওয়্যার বানাবে। 10 ঘন্টা একটা সফটওয়্যার তৈরি হয়ে যাবে ওয়াটারফল মডেল দিয়ে। এটা 5 লেকচার বলেছে, এটা সিঙ্গেল ওয়ান লেকচারে শেষ হবে। দেখি এবার ওয়েস্টটা গিয়ে দেখি কতগুলো লেকচার বলেছে। লেকচারই দেয় না, লেকচারই দেয়নি। জানে তো এই লেকচার দিয়ে সম্ভব নয় ওয়েসের সিলেবাস এরকম। দুটো লেকচার, এটা দুটো লেকচারে কমপ্লিট। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা যদি আগে শেষ হয়ে যায় তাহলে ওই দিনটাকে ওএস পড়িয়ে দেবে। একদম, এটাই তো আমি চাই, আমার ওয়েসে 3 দিন হলেও বেটার হয়। কারণ ম্যাক্স টু ম্যাক্স, এটা কি মাস চলছে, জুলাই তো, হ্যাঁ জুলাই। আগস্টে শেষ করে দেবো, আগস্টে শেষ হয়ে যাবে। ওকে দাদা। কিচ্ছু নেই এখানে, না দিয়েছে পার্ট, না দিয়েছে সিপিএম, কিচ্ছু উল্লেখ করা নেই, একটা জিনিস নেই, না দিয়েছে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি। তা ওগুলো শিখতে হবে তো। হ্যাঁ শিখতে হবে, ওই জন্যই তো বললাম তোদের পার্ট সিপিএম সব শেখাবো। সিলেবাস ধরে পড়লে হয় না রে, যে ম্যাক আউটে পড়েছে সেই জানবে ম্যাক আউটকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। দাঁড়া এটা রেকর্ডিংটা অফ করে।